চাঁদপুরের ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে নোঙর করা একটি মালবাহী জাহাজ থেকে 7 জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ ও কোস্টগার্ড। গুরুতর আহত আরও একজনকে পাঠানো হয়েছে হাসপাতালে। কোস্টগার্ডের ধারণা, ডাকাতি করতে না পেরে দেশীয় অস্ত্র দিয়ে জাহাজটির চালক ও অন্যান্য কর্মীদের হত্যা করা হয়। চাঁদপুর থেকে বিল্লাল ঢালির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। সোমবার দুপুর ৩টা 999-এর সাহায্য চেয়ে এমভি আল বাখেরা নামের একটি মালবাহী জাহাজ থেকে ফোন আসে। খবর পেয়েই দ্রুত সেখানে হাজির হন নৌ পুলিশ আর কোস্টগার্ড। জাহাজটি তল্লাশি করে এর বিভিন্ন কক্ষ থেকে মেলে 5টি ক্ষতবিক্ষত লাশ। গুরুতর আহত 3 জনকে পাঠানো হয় হাসপাতালে। সেখানে মারা যান আরও 2 জন। পরে বেঁচে থাকা আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রাজধানীর একটি হাসপাতালে। এখানে আল বখতিয়ার নাম করে জাহাজটা যখন ডাকাতি হয়েছে, এখানে জাহাজটা যখন ঠেকা, তখন আমার ক্যাপ্টেন বিএসএফ 16 নম্বর চ্যানেলের ভিতরে জানতে পারলো যে জাহাজটা ডাকাতি হয়েছে এবং 8 জন স্টাফকে খুব হয়ে তারা হত্যা করছে। আমরা চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ উদ্দেশ্যে জাহাজ নিয়ে রওনা দিয়েছি। যাওয়ার পথে দেখলাম এই কি বলে হরিণা ফেরিঘাটের নিচের দিকে যে মাঝিচরের পরে এখানে একটা জাহাজ ঠেকা অবস্থায় আছে। এটা দেখে আমরা এখানে আসলাম যে হয়তো জাহাজ ঠেকছে। পরে বিএসএফ যোগাযোগ করে শোনা গেল যে ডাকাতি হয়েছে। প্রথমে আমরা শুনছিলাম যে 9 জন স্টাফের 8 জন জায়গায় মৃত্যুবরণ করছে এবং একজন আপনার বেঁচে আছে কিন্তু মুমূর্ষ অবস্থায়। পরে আমরা এখানে এসে দেখতে পেলাম যে 5 জন জায়গায় ডেড এবং 3 জন মুমূর্ষ অবস্থায় আছে। এখানকার যে নৌ পুলিশ আছে বা পুলিশগুলো যারা আছে তারা এখানকে নিয়ে এখানে সদর হসপিটালে গেছে। আমরা এইটুকু এখানে এসে আমরা দেখেছি এবং এই পেয়েছি আর কি। পুলিশ জানায় নিহতরা ওই জাহাজের নাবিক ও কর্মচারী বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতি করতে না পেরে দেশীয় অস্ত্র দিয়ে জাহাজটির চালক ও কর্মীদের হত্যা করা হয়। তো এদের কাছে ওই রকম কোনো টাকা পয়সা থাকে না যে যেটা ডাকাতি করার জন্য এরকম নির্মম হত্যাকাণ্ড ঘটাবে। আমার কাছে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে, যদিও তদন্তাধীন বিষয়, তারপরেও যেটা মনে হচ্ছে পূর্ব শত্রুতামূলক কোনো বিষয় এখানে জড়িত থাকতে পারে। না হলে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটানোর কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না। এদিকে দ্রুত তদন্ত শেষে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন জেলা প্রশাসক মহসিন উদ্দিন। আসলে এই তথ্যটা বের করতে আমাদের সময় লাগবে। এটা কি একটা হত্যাকাণ্ড নাকি শুধুই ডাকাতি নাকি ভিন্ন কিছু? এমনও হতে পারে যে নিজেদের মধ্যেও অনেক সময় ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে ঝামেলা হয় আর কি। আসলে এটা এই মুহূর্তে বলা সম্ভব না। এটা শুধু আমাদের তদন্তের পরই আমরা বলতে পারবো যে এই ঘটনাটা কেন ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনী জানায় নিহতদের পরিচয় নিশ্চিত ও ময়না তদন্তের পর মরদেহগুলো হস্তান্তর করা হবে পরিবারের কাছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনা সহ সব আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলানোর হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ আরাফাতের জানাজায় উপস্থিত হয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জানাজা শেষে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। 5 আগস্ট পতন নিশ্চিত জেনেও আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলা চালায় আওয়ামী দোসররা। সেই হামলাতেই উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় 11 বছরের কিশোর মাদ্রাসা শিক্ষার্থী আরাফাত। এরপর উত্তরা থেকে গুরমিটোলা, সেখান থেকে ঢাকা সিএমএইচ। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর কথাও ছিল, কিন্তু শত চেষ্টার পরও প্রায় 4.5 মাস চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছে কিশোর আরাফাত। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আরাফাতের জানাজা আবারও এক করল নাহিদ, সার্জিস সহ সবাইকে। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ অনেকে। সবার কণ্ঠেই গণহত্যার দায়ে খুনি শেখ হাসিনার বিচারের আহ্বান। অন্যের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য এই কিশোর বয়সে জীবন দিতে হয়। আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আমি শহীদ আরাফাতকে। বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের যত রকমের গভর্নমেন্ট আছে, এইটা হবে আমাদের টপ প্রায়োরিটি। যেই আসুক এই প্রত্যেকটা খুনের বিচার হবে। 4 বছরের ছেলেকে মেরেছে, 12 বছরের আরাফাত মেরেছে। আমরা যেন খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত 16 বছর এবং বিগত অভ্যুত্থানের সময়, দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই। জানাজা শুরুর আগে তথ্য উপদেষ্টা নাহিদ জানান, শেখ হাসিনা তার কর্মফল ভোগ করতেই দেশে আসবে। যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে
যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। জানাজায় অংশ নেন শহীদ আরাফাতের স্বজন সহ ছাত্র জনতা। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছেন তারা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় 15 বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা আওয়ামী লীগ সরকারের। জনরোষে গণভবন ছেড়ে সেদিন ভারতে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতাকে হত্যা ও নির্যাতনের ঘটনায় শতাধিক মামলা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। বিভিন্ন মহলে দাবি ওঠে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার। সবশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আসার পর ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হলে এই দাবি আরও জোরালো হয়। এরপর এ বিষয়ে তৎপর হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে আইনগতভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে। এদিকে বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুতই শুরু হবে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। তবে ভারত সরকার এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আরেকবার লড়াইয়ের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ে জনসভায় তিনি বলেন, এবার পরিবর্তনের সুযোগ এসেছে, তার সদ্ব্যবহার করতে হবে। তার মতে সাধারণ মানুষ সংস্কার বোঝে না, পরিবর্তন চায়। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঠাকুরগাঁও বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশ পরিণত হয় মহা সমাবেশে। ধর্মবর্ণ নির্বিশেষে সবার কণ্ঠে ছিল সম্প্রীতির স্লোগান। সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পলাতক হাসিনা ভারতে বসে দেশবিরোধী নানা অপপ্রচার চালাচ্ছে, সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। মানুষকে বিভ্রান্ত করতে জুলাই অভ্যুত্থান উগ্রবাদীদের বিক্ষোভ বলেও অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করেন তিনি। এই ফ্যাসিস্ট হাসিনার অপকীর্তি বর্ণনা করতে চাই, সারাদিন বর্ণনা করলেও শেষ হবে না। ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে, 28,000 কোটি টাকা লুট করে একটা লোক নিয়ে গেছে, একটা লোক। প্রতি বছর 12,000 কোটি টাকা করে আপনার বিদেশে পাচার করছে, অর্থনীতি শেষ করেছে, জুডিশিয়াল সিস্টেম শেষ করেছে, আমাদের আইন শৃঙ্খলাকে বাহিনী পুলিশকে ব্যবহার করছে তাদের নিজস্ব বাহিনী হিসাবে। কি ভুল বলছি নাকি? এটা করে তারা গোটা রাষ্ট্র ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। মির্জা ফখরুল বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে। দায়িত্বশীল জায়গায় বসে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেজন্য বিএনপি নির্বাচন চায়। আমরা 53 বছর আগে স্বাধীন হয়েছি। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব, সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো। দুর্ভাগ্য আমাদের
যে আমরা এতদিন সেটা করতে পারি। একটা সুযোগ আসছে আজকে, আমরা সেই সুযোগটা যেন সদ্ব্যবহার করতে পারি। বিএনপি মহাসচিব বলেন, দেশ রক্ষার দায়িত্ব সবার, প্রয়োজন হলে আবারও ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। নির্বাচনের পরে সংস্কার নয়, নির্বাচনকে সামনে রেখে সংস্কার করা উচিত বলে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সাথে প্রয়োজন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। বিচার বিভাগ পুনর্গঠন নিয়ে আয়োজিত সংলাপে উপদেষ্টা আরও বলেন, দলীয় বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধে আইন করা হচ্ছে। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পরামর্শ আইন বিশেষজ্ঞদের। রিপোর্ট মাহবুব কবির চপলের। প্রমাণ হিসেবে তারা দিলেন হচ্ছে একটা কবিতা লেখার কারণে আইসিটি অ্যাক্টে গ্রেফতার দেখানো হয় দিদারুল আলমকে। শুধু তাই নয়, বিচার চলাকালে নানা ধরনের হয়রানির শিকারও হন তিনি। তার মানে জামিনে বের হওয়া 3 মাস পরের একটা লেখা পোস্টকে তারা বলছেন যে আমার নামে যে তারা আসলে 10 মাস আগে বা 11 মাস আগে যে মামলা করলেন, গুম করলেন, সেটার প্রমাণ। তো এই যখন তারা চার্জশিটে প্রমাণ দিলেন, এই চার্জশিট তো ছুঁড়ে ফেলে দেওয়ার কথা ছিল বিচার বিভাগের। রাজধানীতে বিচার বিভাগ পুনর্গঠনের সংলাপে বক্তারা বলেন, গত 1.5 দশকে বিচার বিভাগ অনেকটা রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছিল। পদ পদোন্নতির জন্য অনেক বিচারক রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছেন। আমরা যত আইন করি, যত সংবিধানকে টাইট করি, মানসিকতা এবং মানুষগুলোর যদি পরিবর্তন না হয়, তাহলে কোনো সংস্কারই ফুলফুল হতে পারে না। যেই জুডিশিয়ারি নিজের ওয়াশরুম ঠিক রাখতে পারে না ফান্ডের অভাবে, সেই জুডিশিয়ারি ন্যায় বিচার করবে কোত্থেকে? এটা তো বাস্তব কথা। তো সেটা কেন করতে পারছে না? কারণ সেখানে একটা এক্সিকিউটিভের সাথে জুডিশিয়ারি একটা দ্বন্দ্ব আছে। বিভিন্ন সরকারের আমলে আমরা দেখেছি এই শোন অ্যারেস্ট করা এক একটা মানুষকে, বের হয়ে আসে আরেকটা মামলা খায়। এই প্রথা আনফর্চুনেটলি এখনো চলছে। এটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে যে গ্রেফতারের আগে আপনার মিনিমাম কিছু এভিডেন্স থাকতে হবে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, উচ্চ আদালতের বিচারকদের বিরুদ্ধে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের বিস্তর অভিযোগ আছে। দলীয় বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধে আইন করার কথাও জানান তিনি। আমলার বা সরকারের এমন কোনো দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন নাই যেটা উচ্চ আদালত চাইলে বিচার করতে পারবে না। ফান্ডামেন্টাল রাইটস প্রয়োগ তো বটে, আর্টিকেল 102 এর আন্ডারে নন ফান্ডামেন্টাল রাইটস ইস্যুতেও তাদের অনেক প্রতিকার দেওয়ার স্কোপ আছে। এ সময় সংস্কার, নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। একটু বলে রাখলাম, সংস্কারের মূলে যেন নির্বাচন ভাবনা স্মুথ রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে মনে করেন বক্তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।